স্বাধীনতা পরবর্তী প্রতিটি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এসেছে গণতন্ত্র, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য আর দুর্নীতি দমনের মতো বড় বড় অঙ্গীকার। প্রশ্ন হলো, এই ইশতেহার কি শুধুই নির্বাচনী আনুষ্ঠানিকতা নাকি রাষ্ট্র পরিচালনার বাস্তব রোডম্যাপ? দর্শক, আজকের বিশেষ অনুষ্ঠান তক্কে গপ্পে নির্বাচনে আমরা তথ্য উপাত্ত দিয়ে দেখব বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কি বলেছে, কি বদলেছে আর কোথায় থেকে গেছে প্রশ্ন। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, যার সাথে আলোচনা করে আমরা খুঁজব ইশতেহার কি কেবল ভোটের সময়ের ভাষণ নাকি জনগণের সাথে একটি দায়বদ্ধ চুক্তি। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের এই স্টুডিওতে। স্টার নিউজকে ধন্যবাদ। আমরা আজকের আলোচনার বিষয় মূলত ইশতেহার রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগেই যেটি দিয়ে থাকেন, এই ইশতেহারের ভেতর এবং বাহির এবং সেটার বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করব আপনার সাথে। তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। ফরিদ হক, সুলতান শেখ, মিথিলা গামেজ, রতন পাটোয়ারি, মিতালি দাস, জমির আলী। একসময় সবাই হাঁটত, দৌড়াতো, ছুটত, সামলাতে হতো পুরো সংসার, পুরো জীবন। ঘাম ঝরিয়ে বুঝেছেন রুটি সহজ নয়, সম্মান আরো কঠিন। বুঝেছেন অধিকার স্বাধিকার নয়, তর্ক শেষের তাল গাছটা আমার। ধীরে ধীরে যেন থমকে গেছে পা দুটো। দৌড়ানোর শক্তি কমেনি, কমেছে দৌড়ানোর জায়গা। ছক বাঁধেনি জীবনের অঙ্ক, কারণ মাটির ব্যাংকে ঘুণ পোকার বসতি। সব মিলিয়ে সবাই ভুগছেন রক্ত শূন্যতায়। এখন দাঁড়িয়ে আছে শুধুই কাঠামো। এই যে এতগুলো নাম, জীবনের শিরোনাম, সবকিছুরই মিল আছে বাংলাদেশের সাথে। সবারই বয়স হলো ৫৪। কেবল একটা সংখ্যা কিংবা বয়স নয়, মানুষের নিঃশ্বাস, কান্না, ঘাম, স্বপ্ন, ভুল, সংশোধন, সব মিলিয়ে একটা শব্দ, বাংলাদেশ। আমার, আপনার, আমাদের। যে দেশের খেরো খাতাটা খুললে প্রথম পাতায় রক্ত, আবার শেষ পাতাতেও। ৫৪তে দেশ যেন দাঁড়িয়ে আছে তেমনই এক সেলাই করা সত্যের সামনে। রাষ্ট্রকে মানুষ বাঁচায়, রাষ্ট্র মানুষকে নয়। নদীকে ভালোবাসা, এই দেশটা যেন অনেকটা নদীর মতোই। পরতে পরতে বাঁকবদলের গল্প আছে ঢের। যেখানে আলাদা রেখায় চলে না উন্নতি আর অবনতি, তারা যেন সেই একই নদীর দুই স্রোত। প্রাপ্তির হিসাব বললে এমন নয় যে আমরা কম পেয়েছি। একটা পতাকা, একটা জাতি, একটা ভাষা, একটা গণতন্ত্র, প্রতিশ্রুতি কিংবা কাঠামোগত উন্নয়ন। কিন্তু অপ্রাপ্তির পাতাগুলো, গণতন্ত্র। কথা ছিল পাশ মার্কেট, অথচ অকৃতকার্য। রাজনীতি, যে নীতি মানুষের স্বস্তি হবার কথা, সেই রীতি মঞ্চে আর মাইকে। শহর, যেটা আধুনিকতার বাসভূমি, সেটাই গিলে খায় নিজের বাসিন্দাকে ধুলো জমা শব্দে আর জ্যামে। তারুণ্য, যাদের স্বপ্নই শক্তি, চাকরির লাইনে দাঁড়িয়ে তারাই বয়স হারায়। আদালত, বিচার যেখানে নিভৃতে কাঁদে, অপরাধ কেবল হাসে। নিরাপত্তা, এই দেশে, এই শহরে, অলিতে গলিতে সেও তো লাপাত্তা। আমাদের এই বাংলাদেশে কি উন্নত হয়েছে? যে উন্নত করছে কালভার্ট, ব্রিজ, হাবি তা হাজার হাজার কোটি টাকা দান করে বসিয়েছে বাংলাদেশে। তা আমাদের বাংলাদেশের এই পরিণতি, যে ক্ষমতায় আসে তাই খালি আকর গোছার চিন্তা করে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে
আমাদের এই সমাজটি ভোটবাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আজকে আমরা ক্রয় করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি, সকল কিছু কিনতে চাই, সকল কিছু কিনে নিতে চাই, আমরা জয় করতে চাই না। ৫৪ বছরে আমরা জেনেছি গরিব হওয়া লজ্জা নয়, লজ্জা হলো প্রাপ্যটা না পাওয়া। জেনেছি ভোট মানে কাগজ নয়, মানুষের সম্মান। নারী মানে ঘর নয়, পুরোটা পৃথিবী। জেনেছি রাষ্ট্র বড় হয় রাস্তায় দাঁড়ানো মানুষের আস্থায়, সম্পর্কই দিন শেষে মন্ত্র। আর দেখেছি জানার বিপরীতে বাস্তবতার দোলনাটা বেশ দোদুল্যমান। আজকের বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রাপ্তি আর অপ্রাপ্তির ফারাকটা খুব ছোট নয়, কিন্তু অতিক্রমযোগ্য অবশ্যই। কারণ এই দেশের আসল শক্তি সরকার নয়, দল নয়, ক্ষমতা নয়, মানুষ। বিজয়টা এসেছিল ঠিকই, এসেছিল রক্তের বিনিময়ে। তবে ৫৪ বছর পর মানুষ তো চায়নি মগজ গুলিবিদ্ধ হোক, চেয়েছে না হোক রক্তাক্ত সার্বভৌমত্ব। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আমরা একটি প্রতিবেদন দেখলাম ৫৪ বছরের বাংলাদেশ, সেখানে পাওয়া না পাওয়ার অনেক গল্প উঠে এসেছে, অনেক প্রতিশ্রুতির কথাও সেখানে উঠে এসেছে। পাওয়া না পাওয়ার এই গল্পের আজকের এই মূল আলোচনায় আমরা আলতাফ পারভেজ আপনার কাছে ফিরছি। আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করছি, ইশতেহার আসলে কি, যেটি নির্বাচনের আগে সাধারণত প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে সেটি নিয়ে ব্যাপক আলোচনা করেন, সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়াও তৈরি করেন। ইশতেহার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের দেশে নির্বাচনের ইতিহাস প্রায় ৯০ বছরের। আমরা প্রথম বড় ধরনের নির্বাচন হয় ১৯৩৭ সালে, এবার ২০২৬-এ আরেকটা নির্বাচন হচ্ছে, মাঝে প্রায় ৯০ বছর হলো। ৯০ বছরে প্রায় ১৬টার মতো নির্বাচন হয়েছে। স্বাধীনতার আগে ৪টা, স্বাধীনতার পরে 12টার মতো। প্রত্যেক নির্বাচনই আসলে প্রথম থেকে, সেই ৩৭ সাল থেকেই এই ইশতেহারের ব্যাপারটা আছে। এখন এটা অনেক বেশি আনুষ্ঠানিক, আগে কিছুটা অনানুষ্ঠানিক ছিল, কিন্তু নির্বাচনের আগেই যে ইশতেহারের ব্যাপার বা একটা কর্মসূচি ঘোষণা করা, প্রতিশ্রুতি দেওয়া, এটা অনেকটা একটা রিপোর্ট কার্ডের মতো আর কি। মানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একটা প্রতিশ্রুতি দিবে, আর নির্বাচনের পরে যদি আমরা ধরি যে 5 বছর তারা ক্ষমতায় থাকবে, 5 বছর মানে 1725 দিন, এই 1725 দিন 24 ঘন্টা জনগণ ওই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের কাজ নজরদারি করবে। মূলত এইটাকেই যদি আমরা বাস্তব অর্থে ইশতেহার বলতে পারি আর কি। বাংলাদেশে রাজনৈতিক ইশতেহারের গুরুত্বটা আসলে কতটুকু? অবশ্যই গুরুত্বপূর্ণ, পৃথিবীর সব দেশেই গুরুত্বপূর্ণ। কারণ একটা দলকে মানুষ ভোট দেয় তার প্রতিশ্রুতি অনুযায়ী, তার কর্মসূচি অনুযায়ী। এখন বাংলাদেশ একটা শ্রেণী বিভক্ত দেশ, নানা আদর্শের মানুষ আছে এখানে, নানা অর্থনৈতিক সামর্থ্যের মানুষ আছে, গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এখন কোন দল কোন শ্রেণীর স্বার্থ দেখবে, কোন শ্রেণীর ভাগ্য উন্নয়নে সে বেশি অগ্রাধিকার দিবে, সেটা তার ইশতেহার দেখে মানুষ বুঝতে পারবে এবং সেই অনুযায়ী মানুষ ভোট দিবে, সেই অনুযায়ী পরের 5 বছর তার কাজে নজরদারি করবে। তো আমি বলবো যে ইশতেহার ভোটের অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং এবার গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হচ্ছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক আকাঙ্ক্ষা আর স্ফুরণ ঘটেছে সমাজে, ফলে এবারও এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইশতেহার নিয়ে অনেক আলোচনা হবে। তবে ইশতেহারটা আরও আগে ঘোষণা করা প্রয়োজন। নির্বাচনের আর মাত্র 3 সপ্তাহ 4 সপ্তাহ আছে, এই সময়ে এটা আলোচনা করার জন্য যথেষ্ট সময় নয়। আমার মনে আছে যে পুরনো দিনে, মানে যদি 37-এর নির্বাচনের কথা মনে পড়ছে, সেখানে 1936 সালেই কৃষক প্রজা পার্টি তার ইশতেহার ঘোষণা করেছিল, 1 বছর ধরে সেটা আলোচনা হয়েছিল। ফলে নির্বাচনী ইশতেহার তখন যেমন গুরুত্বপূর্ণ ছিল, এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু এখন এটা কিছুটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে বলা যায়। একটা বিষয় এখানে আপনার কথায় যেটা আমরা একটু লিড নিচ্ছিলাম বা যেটা জানতে পারছিলাম, যে ইশতেহারকে আসলে ভোট নেওয়ার ক্ষেত্রে বা সাধারণ মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে কোনো কৌশল আপনি একটু আগে বলছিলেন আর কি। হ্যাঁ, কৌশল তো বটেই। দেখুন, আগের দিনে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হতো কলা অনুষদে, আর্টসের সাবজেক্ট হিসেবে। এখন কিন্তু পরবর্তীকালে এটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট হিসেবে পড়ানো হতো।
এখন এটা গ্লোবালি অনেকটা সায়েন্সের রূপ নিয়েছে, অর্থাৎ এটা একটা প্রকৌশল বিদ্যাও বটে। জনগণের মতামত নেওয়ার ব্যাপারটা অনেক গবেষণার, অনেক প্রতিশ্রুতির, তাদের মতামত চিন্তাই করার ব্যাপারও দাঁড়িয়ে গেছে। আগের দিনে রাজনীতিবিদদের সাথে জনগণের সম্পর্কটা ছিল অর্গানিক। রাজনীতিবিদরা মাঠ থেকে উঠে আসতেন। প্রত্যেক রাজনীতিবিদ কোনো না কোনো জেলার নির্বাচনী এলাকার মানুষ। সে রাজনীতি করতে করতে তারা জাতীয় নেতায় পরিণত হতেন। ফলে ওনারা জানতেন ওনাদের সমাজ কি চায়। সেইভাবে ইশতেহার, কর্মসূচি তৈরি হতো। আপনি যদি ৫৪ ২১ দফা ভাবেন, ওইভাবেই তৈরি হয়েছে। কিন্তু এখন রাজনীতি অনেকটা একটা কর্পোরেট ক্ষমতার ব্যাপার হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো একটা কর্পোরেট হাউজের মতো। তারা ইশতেহার তৈরি করে খুবই যান্ত্রিক পদ্ধতিতে, নানা ধরনের ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দেয়, গ্রুপকে দায়িত্ব দিয়ে দেয়। তারা নানা প্রক্রিয়া একটা লোকরঞ্জনবাদী কর্মসূচি রাজনৈতিক দলকে দেয়, তারা সেটা প্রচার করে। এবং প্রত্যেক দলের ভিতর এই ইশতেহার কার্ডটা বেশি লোকরঞ্জনবাদী, কার্ডটা বেশি জনপ্রিয় হবে, এর একটা প্রতিযোগিতা কিন্তু থাকে। কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটা পরের ব্যাপার। আগে নির্বাচন পার হই, এরকম একটা মনোভাব রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করে। ফলে এটা কিছুটা এখন যান্ত্রিক ব্যাপার হয়ে গেছে, আগের মতো এটা আর অর্গানিক ব্যাপার নেই আর কি। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তক্কে গপ্পে নির্বাচন। আমরা আলোচনা করছিলাম বৈষম্যের ব্যবধান নিয়ে। স্বাধীনতা পরবর্তী যুগে ৭৩ এবং ৭৯ নির্বাচনে যে বিষয়গুলো ছিল সেটি হলো রাষ্ট্র গঠন, সংবিধান বাস্তবায়ন, জাতীয়করণ, খাদ্য, বাসস্থান, শিক্ষা। এরপরে যদি আমরা ৮৬ এবং ৮৮-তে আসি, সেখানে স্থিতিশীলতা, অবকাঠামো, গ্রাম উন্নয়ন। এর বাইরে যদি ১৯৯১ এবং ৯৬-এর দিকে আসি, সেখানে দেখা যাচ্ছে সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং মানবাধিকার। এর বাইরে ১৯৯৬ এবং ২০০১-এ যে বিষয়গুলো ইশতেহার এসেছে সেগুলো হচ্ছে দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ যোগাযোগ, দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি এবং এরপরে ২০০৮, ১৪, ১৭ থেকে আমরা হয়তো ডিজিটাল বাংলাদেশ, রূপকল্প ২০৪১, এরকম বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু বাংলাদেশের মানুষ পেয়েছে এই ৫৪ বছরে। এই গ্রাফিক্যাল বা এই অ্যানালাইসিসে যেটা দেখা যাচ্ছে, কোনোটার সাথে কোনোটার মিল নেই। যেটা হলো যে শুরু যেখান থেকে হলো এবং সেটার একটা গন্তব্য, একটা ধারাবাহিকতা, এরকম কোনো কিছু কিন্তু ওই অর্থে খুঁজে পাওয়া যায় না। এটার কারণটা কি, বা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? না, একটা হলো প্রতিটা নির্বাচনের আগে তখনকার বড় ঘটনাটার একটা ছাপ ইশতেহারে পড়ে। যেমন এবারের ইশতেহারে কিন্তু গত অভ্যুত্থানের চাওয়া পাওয়ার ছাপ পড়বে, বা ১৯৭০-এর নির্বাচনে ৬৯-এর আন্দোলনের ছাপ পড়েছিল, ৯১-এর নির্বাচনে ৯০-এর গণ অভ্যুত্থানের ছাপ পড়েছিল। কিন্তু এইটা হলো ওই তাৎক্ষণিকতার একটা ছাপ, তাৎক্ষণিক বড় ইস্যুটা নির্বাচনে প্রভাব বিস্তার করে। যেমন এবারের নির্বাচনের ইশতেহারগুলোতে সংস্কারের ব্যাপারটা একটা প্রাধান্য পাবে নিশ্চিতভাবে বলা যায়। স্বাধীনতার পরে নির্বাচনগুলায় দেশটা কি সমাজতান্ত্রিক পথে যাবে না অন্য পথে যাবে, সেইটার একটা ছাপ ছিল। তো তাৎক্ষণিকতার একটা ছাপ আছে, আবার ঐতিহাসিক লিগেসিও আছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। গতকালই একটা দল জামাত ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা বা একটা পলিসি ঘোষণা করলো। সেখানে দেখলাম একটা প্রতিশ্রুতি ছিল যে সব জেলায় বিশেষায়িত হাসপাতাল করব। আমার মনে পড়ছে যে ১৯৩৭-এর নির্বাচনে, ৯০ বছর আগের নির্বাচনে একটা শেরেবাংলার একটা অঙ্গীকার ছিল যে প্রতিটি মহকুমায় আমরা হাসপাতাল করব। তখনকার মহকুমাই তো এখনকার জেলা। তার মানে ওই যে একটা হাসপাতাল করার দাবি, সেটা ৯০ বছর আগে যা ছিল এখনও আছে। তার মানে খুব বেশি এগোয়নি, কিন্তু দাবিটা এখনও আছে। রাইট। তারপরে আপনি যদি দেখেন স্বাধীনতার পরে ৭৩ থেকে এখন পর্যন্ত খুব কিছু কমন দাবি, প্রতিশ্রুতি বা অঙ্গীকার, যেমন বিচার বিভাগ আলাদা করা হবে নির্বাহী বিভাগ থেকে, কিন্তু আসলে কার্যত এখনও হয়নি। ফলে এরকম দাবি অনেকগুলো থাকে, আবার তাৎক্ষণিক একটা বড় দাবিও থাকে। যেমন ৫৪ নির্বাচনে একটা বড় দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করতে হবে। কারণ এটা ৫২ সালে যেহেতু ভাষা আন্দোলন হয়েছে, ২১ দফার ৫৪ যুক্তফ্রন্টের ২১ দফার এক দফাই ছিল ওইটা। ফলে তাৎক্ষণিকতা একটা থাকবেই, আবার ঐতিহাসিক একটা ধারাবাহিকতাও থাকে ইশতেহারে, আমি বলবো। সেটা যদি ধরি যে যেহেতু রাজনৈতিক দলগুলো এক এক সময় এক এক রাজনৈতিক দল ক্ষমতা এসছে, আমরা যদি স্পেসিফিক আরেকটু রাজনৈতিক দলগুলোর কাছে ফিরি, আমরা যদি বিএনপির কাছেই ফিরি, ২০২৬-এর ইলেকশনে এবারে তাদের কিছু এখনও যদিও ঘোষণা হয়নি ইশতেহার, কিন্তু কথা প্রসঙ্গে কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বেশ কয়েকটি জিনিস সামনে আসছে, যেমন ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবার বিস্তার,
শিক্ষা সংস্কার, গভর্নেন্স ও প্রশাসন সংস্কার, কর্মসংস্থান, মৌলিক মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণ সহ বেশ কিছু এজেন্ডা সেখানে তারা নিয়ে এসছে। এর বাইরে যদি জামায়াত ইসলামীকে দেখি, তারা যুব, শিক্ষা, দুর্নীতি এবং প্রশাসনিক সংস্কার এবং এনসিপি রাজনৈতিক সংস্কার, নতুন সংবিধান সহ জাতীয় পার্টির শাসন কাঠামো সংস্কার এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু এজেন্ডা তাদের নির্বাচনের ইশতেহারে রাখতে চাচ্ছে, যদিও এখনও সেগুলো ঘোষণা হয়নি। 26-এর নির্বাচনকে কেন্দ্র করে এই ইশতেহারগুলোকে আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আসলে এবারের নির্বাচনে যে প্রধান দল যারা, তাদের মধ্যে কিন্তু মৌলিকভাবে কোনো তফাৎ নেই। মৌলিক বলতে আমি বোঝাচ্ছি অর্থনীতির প্রশ্নে। জামাতে ইসলাম গতকালই তার পলিসি ঘোষণা করলো, সে স্পষ্টই বলেছে তারা বাজার অর্থনীতির সমর্থক। বিএনপি অতীত থেকে আমরা জানি বিএনপিও বাজার অর্থনীতির সমর্থক। ফলে অর্থনীতির ক্ষেত্রে, পলিটিক্যাল ইকোনমির ক্ষেত্রে এই দলগুলোর কোনো ফারাক নেই। তারা একই ধরনের কর্মসূচির ভিতরেই থাকবে। ফ্রেমওয়ার্কটা বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি মানে কি? বাজার অর্থনীতির মূল ব্যাপার হলো পুঁজি এবং মুনাফা, অর্থাৎ পুঁজিপতিরা বিনিয়োগ করবে এবং এটা হলো একটা মুনাফা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। জামাত ইসলামী এবং বিএনপি উভয়ই একটা মুনাফা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার উপর দাঁড়িয়েই তাদের কর্মসূচি দিচ্ছে এবং তারা সেই জন্য নানা ধরনের কার্ড দিবে, ঋণ দিবে, এগুলা বলছে, বা বিএনপিও এগুলা বলবে। তার মানে সমাজের যে অর্থনৈতিক সম্পর্ক, আমাদের যে প্রোডাকশন রিলেশন, সেই প্রোডাকশন রিলেশনে আমূল পরিবর্তনের কোনো প্রতিশ্রুতি এই দল দিবে না, দিতে পারবেও না। তারা সমাজে যেহেতু প্রবল দারিদ্র আছে, আমাদের এখানে এখন প্রায় 20 থেকে 30 ভাগ মানুষ দরিদ্র। এখন এই দারিদ্র্যের সমস্যা তারা কিভাবে মোকাবেলা করবে? পুঁজিতান্ত্রিক সম্পর্ক দিয়ে তো এটা মোকাবেলা করা যাবে না। তারা সেই জন্য দরিদ্রদের খুশি করার জন্য বলবে দরিদ্র পরিবারকে আমরা 5,000 টাকা করে মাসে দেব, বিধবা ভাতা দেব, বৃদ্ধ ভাতা দেব, এই ধরনের কর্মসূচিগুলো দিবে। এইটা হলো আসলে গুরুতর ক্যান্সার রোগের একটা, আমি বলবো, ব্যথা নিবারক সমাধান আর কি। এই 54 বছরে প্রতিশ্রুতির আড়ালে যে বৈষম্যের ব্যবধানের দেয়াল তৈরি হয়েছে, এইটা একেবারেই ছোট নয়। এবং সেই ক্ষেত্রে ধরেন যেই বৈষম্যের কারণে আসলে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থানের সরকার আমরা অলরেডি 2 বছর বা 2 বছরের কাছাকাছি পার করলাম। বৈষম্যের ব্যবধান ঘোচানোর ক্ষেত্রে কি কোনো কিছু শুরু হয়েছে কি? আসলে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেখুন, এই গত 17 মাস এবং তার আগের যে 53-54 বছর, এই দেশটা তো শাসন কৃষকরা করেনি, শ্রমিকরা করেনি, এই মধ্যবিত্ত, শিক্ষিত, উচ্চবিত্ত মানুষরাই করেছে। ব্যবসায়ী সমাজ মিলেই তো দেশটা শাসন করেছে। ফলে এখনও কেন দেশে 20 ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বা হতদরিদ্র অবস্থায় আছে, এটার জন্য তাদের জবাবদিহি করার কথা, কিন্তু তারা কখনোই জবাবদিহি করে না। রাজনীতিবিদরা প্রতিদিন ভাষণে তাদের সফলতার গল্প শুনিয়ে যাচ্ছে, অর্থাৎ তারাই 54 বছর শাসন করেছে, তাদের কারণেই ঋণ খেলাপি, তাদের কারণেই সম্পদ পাচার, তাদের কারণেই দারিদ্র, কিন্তু তারা কখনো জনগণের কাছে জবাবদিহি করে না। এবং আমাদের মিডিয়াগুলো তাদেরকে এইসব প্রশ্ন করে না যে আপনারাই তো ক্ষমতায় ছিলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সামরিক জেনারেল, তারা মিলেই তো দেশটা শাসন করেছে। তাহলে দেশে এখনও এত দারিদ্র কেন, এত সম্পদ কেন পাচার হলো, কিভাবে পাচার হলো, এগুলোর জন্য দায়ীকে, এই প্রশ্নটা উত্থাপন করা হয় না। তার মধ্যে আমরা আরেকটা নির্বাচন পাচ্ছি এবং এদেশের মানুষ আবারও সেই নির্বাচনে ভোট দিবে এবং আনন্দের সাথেই দিবে, কারণ তাদের সামনে আর কোনো ভালো বিকল্প নেই। মানুষ আশা করবে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সেই 24 জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন থাকবে। কিন্তু গত 17 মাস যে সরকার ছিল, তারা কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে পারেনি। শ্রমিকদের জীবনের পরিবর্তন ঘটে কই? জাতীয় ন্যূনতম মজুরি এই সরকার তো দেয়নি। কৃষকদের ভাগ্যের পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি। আমি একটা সুনির্দিষ্ট উদাহরণ দিতে পারি। এই সরকারের আমলে একটা বড় ঘটনা ছিল আলু চাষিদের নিঃস্ব হয়ে যাওয়া। উত্তরবঙ্গে এবং মুন্সিগঞ্জ সহ নানা জায়গায়, আমাদের দেশে আলু তো একটা প্রধান খাবার, লাখ লাখ চাষি এতে যুক্ত। সেই আলু চাষে প্রতি কেজি উৎপাদন খরচ 24 টাকা, সেই আলু বিক্রি হয়েছে মাঠ পর্যায়ে 12 টাকায়, অর্থাৎ অর্ধেক লোকসান দিয়ে আলু চাষিরা এবার সর্বশান্ত হয়ে গেছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 টন আলু কিনবে, সরকার সেই প্রতিশ্রুতি রাখেনি। কিন্তু সরকার 17 মাস শেষে সরকারি কর্মচারীদের জন্য 80,000 কোটি টাকার সমমানের বেতন বৃদ্ধির সুপারিশ রেখে যাচ্ছে। তার মানে এই বৈষম্য বিরোধী অভ্যুত্থানের সরকারের
অগ্রাধিকার হলো সরকারি কর্মচারীরা, কৃষকরা নয়, তাহলে এই বৈষম্য বিরোধী সরকার যে জুলাই নিয়ে যত কথা বলেছে তার সাথে তার কাজের কিন্তু আমরা কোনো সমন্বয় পেলাম না, সম্পর্ক পেলাম না। এইটা তো জুলাই বিপ্লব বেহাত হয়ে যাওয়া, বেহাত করে দেওয়ার ব্যাপার। কিন্তু মানুষ আশা করবে যে নির্বাচিত সরকার বা রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো এরকম বিশ্বাসভঙ্গ করবে না। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আপনার এই কথাগুলোর সাথে কিছু বাস্তবতা খুঁজে পেয়েছি। একজন মাঠের সাংবাদিক হিসেবে যেটা আমি দেখেছি, একজন কৃষক তারা এরকম করে বলেন যে 54 বছরে আমরা যতগুলো ইলেকশন পেয়েছি, রাজনৈতিক দল পেয়েছি, নেতা পেয়েছি, কিন্তু ফাইনালি আসলে তাদের জীবন মানের আসলে কোনো পরিবর্তন হয়নি। কেউ কেউ এরকমও বলেন যে এখন যদি 1 বিঘা ধান চাষ করে 1 মণ ধানে যে পরিমাণে খরচ হয় বছর, হয়তো ওই ফসল তোলার পর দেখা যাচ্ছে প্রত্যেক মনে হয়তো তাদের 1000 টাকা লস হয়। 1 বিঘা হয়তো সেটা হয়তো 5000 টাকা, 10,000 টাকা, এরকম লসের অঙ্ক হিসাব করলে মানে কোনো না কোনোভাবে কৃষক ওই লসের মধ্যেই থাকে। তো এই যে এই শঙ্কা বা এই সংকট, এই ক্রাইসিস, এবং সেগুলোই আসলে কোনো কোনো ক্ষেত্রে এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানে ব্যবধান ঘটাচ্ছে। এই 54 বছর পরে এই প্রতিশ্রুতি বা এই ইশতেহার আবার নতুন করে একটা এজেন্ডা হিসেবে সামনে আসবে, শুধু আনুষ্ঠানিকতা এইটাই কিনা সেটা একটা বড় প্রশ্ন। সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বললেই, এই প্রসঙ্গটা আনলেই তারা এক ধরনের কনফিউজ হয়ে যায়। এখানে তো প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতার পরে মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে রাজনীতিবিদদের তরফ থেকে। সেই কারণে আমরা এমপি পাই, রাজনীতিবিদ কিছুটা পাই, কিন্তু আমরা রাষ্ট্রনায়ক, জননেতা পাই না। দেখুন, আমি 90 বছর আগের কথা বলছিলাম যে 1937-এর নির্বাচনে ফজলুল হক সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি জমিদারি ব্যবস্থা উচ্ছেদ চাই। কৃষক প্রজা পার্টির এটা ছিল 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি ছিল ঋণ মওকুফের জন্য ঋণ সালিসি বোর্ড করব আমি। উনি কিন্তু ক্ষমতায় এসে সেটা করেছিলেন। সেই জন্যই হক সাহেব এত পপুলার হয়েছিল। কিন্তু কারণ উনি জানতেন মাঠের বিষয় হলো ওইটাই, এদেশের তখন মানুষ জমিদারি ব্যবস্থা দ্বারা নিপীড়িত ছিল, ফলে জমিদারি ব্যবস্থার উচ্ছেদই হলো ওই সময়ের রাজনীতির প্রধান এজেন্ডা। আজকে বাংলাদেশের প্রধান এজেন্ডা হলো উৎপাদন সম্পর্কের পরিবর্তন, একটা প্রান্তিক জেলামুখী, দরিদ্রমুখী, কৃষকমুখী, শ্রমিকমুখী উন্নয়ন। কিন্তু দেখা যায় আমাদের সরকারগুলো যে জাতীয় সম্পদের বড়টা দিয়েই আরেকটা হয়তো মেট্রো রেল করবে, আরেকটা কর্ণফুলীর নিচে দিয়ে টানেল করবে, এই যে বড় বড় মেগা প্রজেক্ট নেয়, এগুলোর উপকারভোগী মূলত শহরে মানুষ, কিন্তু সারা দেশের মানুষের করের টাকা দিয়েই তো এগুলো হয়। এখনকার সময়ে প্রশ্ন উঠেছে, তাহলে এই যে প্রান্তিক জেলাগুলো, প্রান্তিক মানুষ যে বঞ্চনার শিকার হচ্ছে, তাদের কি হবে? ফলে আগামী দিনে বাংলাদেশের জন্য দরকার হলো উন্নয়ন অগ্রাধিকার বদলে ফেলা। 5,000 টাকা, 10,000 টাকা ভাতার জন্য মানুষ বসে নেই। মানুষ চায় পুরো উন্নয়ন ডিসকোর্স, উন্নয়নের যে নীতিগত পরিবর্তন, আমাদের প্রশাসনের পরিবর্তন। আলতাফ পারভেজ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যেটি বুঝতে পারলাম যে এই রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেভাবে বারবার এসেছে আমাদের কাছে, কোনো কোনো ক্ষেত্রে সেটি প্রহসনই। আলটিমেটলি এইটি যদি পরিবর্তন না হয় বা এখানে মানে প্রতিশ্রুতির বাস্তবায়ন যদি না হয়, তাহলে সেটি আমাদেরকে আসলে হয়তো আবারও হতাশই করবে। আমরা প্রত্যাশা করব যে মানে জন আকাঙ্ক্ষা পূরণ হোক আমাদের জনপ্রতিনিধিদের এই ইশতেহারে। ইশতেহার শুধু একটি প্রতিশ্রুতির তালিকা নয়, এটি হতে হবে লক্ষ্য, সময়, অর্থ ও জবাবদিহির স্পষ্ট একটি কাঠামো। ভোটার হিসেবে আমাদের দায়িত্ব শুধু প্রতিশ্রুতি শোনা নয়, বরং প্রশ্ন করা, তথ্য যাচাই করা এবং বাস্তবায়নের হিসাব চাওয়া। প্রতিশ্রুতি তখনই মূল্যবান যখন বাস্তবে তা মানুষের জীবনে পরিবর্তন আনে।